চিত্রাঙ্গনা ইশরাত জাহান জেরিন পর্ব 21 থেকে 25 বা না মানে চুল পাকার পরও তো দেখি হাবায়ত্যাগিরি ছাড়েননি। এখন কি আমার রুমের বাহিরে ডু নট ডিস্টার্ব লিখে রোমান্স করতে হবে, নাকি অন্যের ভালোবাসা দেখে অ্যালার্জি হচ্ছে? কিরমিতে চুলকায়। আমার কাছে কিন্তু ঔষধ আছে। আমি আবার কিরমির ডাক্তার। ফারাজ আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা তার মুখ চেপে ধরল। লোকটার মুখ তো মুখ নয়, একেবারে অবাধ্য বন্দুকের নল, যখন তখন গুলি ছোড়ার স্বভাব। মার্জিয়ার প্রতিবেশী নাহারের মা বিবি হাসুনি। হাসুনি বুড়ির বয়স হয়েছে, লাঠিতে ভর দিয়েই চলাফেরা করেন, কিন্তু বয়স তাকে শান দিতে পারেনি। যদিও কানের সমস্যাটা বড্ড বেড়েছে, 3-4 বার একই কথা বলার পর বোঝে। আর সে একই না আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার বর দেখতে। দরজা ঠেলে ঢুকেছে বটে, কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা হয়তো কল্পনাতেও ছিল না। ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতো হওয়ার কথা ছিল, তবে হয়নি, কারণ সে বেচারি কানেই শুনতে পান না। ফারাজের মুখের কথা শুনে চিত্রা লজ্জায় খাটের কোণে গিয়ে দাঁড়ায়। বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে। হাসুনি ফারাজের সামনে এসে বলল, শরীর তো এক্কারে ফিটফাট তোর বেডার চিত্রা, এক্কারে খাসা জন মরদ পায়ছুত। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রা চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতেই ফারাজ হেসে বলে উঠল, ওরে বুড়ি, তোমার শোনায় সমস্যা। মাগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনেছ, পুরাই খাসা আমি। তোমার নাতনি তো লোড নিতে পারে না, ওকে ডিভোর্স দিয়ে চলো, তোমার সঙ্গে হার্ড রোমান্সটা সারি। কি, খাসির মাংস খাইবা? হাসুনি হতভম্ব হয়ে চিত্রার দিকে ফিরল। এই চিত্রা, তোর মামি এমন খাটাস কেন? তোর বেডারে মাংস রাইন্ধা খাওয়ায় না কেন? ফারাজ হাসি আটকে রাখতে পারল না। সে বলল খাসা, আর শুনল খাসি। ফারাজ হো হো করে হেসে বলে উঠল, ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা। আমার এখনো তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি। চিত্রার আর কিছু বলতে হলো না। হাসুনি নিজেই উঠে গেল। উঠে চিত্রার কানের কাছে গিয়ে হিসহিসিয়ে কিছু একটা বলে তওবা কাঁদতে কাঁদতে রুম থেকে বিদায় নিল। লজ্জায় চিত্রা মুড়ি। হিরে বউ, থেরাপির সময়েও তো এমন লজ্জা পাও না। আর ওই বুড়ি কি এমন বলল যে মুখে ন্যাচারাল ব্লাশন চলে এসেছে? ওমা, আপনি ব্লাশনও চিনেন? খুব অভিজ্ঞতা আছে মনে হয়। অভিজ্ঞতা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ। আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায়। এটা পারফরমেন্স দেখলেই তো বুঝে যাওয়ার কথা। ফারাজ। চিত্রা চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ফারাজ দমল না। এভাবে ডেকে অবলা ছেলেকেটাকে আর উত্তেজিত করবেন না বিবিজান। পরে আমি ধরলে আপনার 14 জেনারেশন এসেও আপনাকে বাঁচাতে পারবে না। ফারাজ উঠে যায়। শরীর ব্যথা করছে, গোসল করতেই হবে। সে ট্রাউজারের ফিতায় হাত বুলাতে বুলাতে বলল, আমার ফিতাটা ঠিক আমার জবানের মতো, হুটহাট খুলে যায়। তুমি আবার অন্য কিছু ভেবো না। ফিতার চাবি তোমার হাতে কিন্তু জন্মের আগেই দিয়ে রেখেছি। অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কার তো দূরের কথা, আশঙ্কার অবধি নেই। বেশি খারাপ আপনি। হুম, জাস্ট ফর ইউ। একটা চুমু দাও কসম বউ, ভালো হয়ে যাব। ট্রলারের দমবন্ধ পরিবেশ, ছাদ ঢেকে রাখা, বাতাস আসার সুযোগ নেই। সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট। এরা সবাই পাচার হবে। এদের মধ্যকার এক একজনের ভাগ্য এক এক রকম। এই যে, যেমন কেউ কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়ী, কেউ বা দাসী, আবার ভাগ্য ভালো থাকলে কেউ উপরেও উঠতে পারে। এই ধরো কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেলল, ভালোবেসে বিয়ে করে ফেলল, তখন কি মেয়েটার কপাল খুলবে না? সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল, এরপর সিফাতকে উদ্দেশ্য করে বলল, রাতে যেইটারে আনা হয়েছে ওইটা কোনটা? সিফাত আঙ্গুল তুলে ইশারা করল একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে। সোহান সেদিকে তাকায়। চোখের সামনে চুল পড়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার। ওরে তুল, চেহারাটা দেখি। সিফাত গিয়ে মেয়েটাকে টেনে হিঁচড়ে জাগায়। কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতেই পিটপিট করে একবার তাকায় মেয়েটা, চারপাশে একবার চোখ বুলিয়ে ডুকরে কেঁদে ওঠে। আকুতি করে বলল, আমারে ছাইরা দেন ভাই,
ভিক্ষা দেন। আমার নানিটা রাস্তায় পইরা আছে। আমার মা নাই। বাপে অ্যাক্সিডেন্ট করছে। নানিরে নিয়া ঢাকা যাইতে হইব। ছাইরা দেন। কাঁদতে কাঁদতে ভিতরটা শুকিয়ে আসছে মেয়েটার। গলা অসাড় প্রায়। কি নাম? মনিরা। সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটার ভয়ার্ত চোখের দিকে একবার দেখে বলল, ওরে ছাইরা দিস। মুক্তি দিয়া দিস। সিফাত হতভম্ব। ভাই কি বলতাছেন? রাতের ডিলার আসব। মাল বুঝাইয়া দিতে হইব। সোহান মৃদু হেসে বলল, সেটাই তো। রাতে তো এই মায়া আমাগো হাত থেকে মুক্তি পাইবই। পরে কই কার হাতে পড়ল গুনার সময় নাইগা। ওহ, সেটা কইবেন তো। আচ্ছা ভাই, মাল তো রাতে ডেলিভারি দিমু, দিনে না হয় ওর লগে আপনি একটু। সোহান তীব্র দৃষ্টিতে তাকালো। বারবার এইসব কেন কস? নারী পাচার করি বইলা কি নারীর প্রতি দুর্বল? সোহান 12 খাটের পানি খায় না। যারে মনে ধরব, কেবল তার প্রতি দুর্বল হইব। কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই। সোহান চলে গেল। তবে যাওয়ার আগে সিফাতকে বলল, কাজ যেটা করতে বলছি সেটা হইছে। যে তাইলে এবার ফারাজ এলাহির সঙ্গে সাক্ষাৎটা কইরাই ফেলাই। কি কস? ভা, এই সত্যি কর। বেল। সকালের স্নিগ্ধ ঝলকানিতে নদী পাড়ের প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে। নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন। শীতল হাওয়া নদীর গায়ে মৃদু স্পর্শ দিয়ে বয়ে চলেছে। ওপারের সুপারি গাছের সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে। নৈসর্গিক সেই দৃশ্য। বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠছে। আকাশে বকের দল স্বচ্ছনীরে ভেসে বেড়াচ্ছে। ঠিক যেন হাওয়ায় ভাসানোর শুভ্র মেঘমালা। নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টানে মাছ ধরার কাজে নিমগ্ন। একটি মাছরাঙ্গা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে আছে। হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষা। ঘোড়াউতরা নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে। লোকজন লাশ দেখার জন্য ভিড় করছে। মানুষের সংখ্যা বাড়ছে। মিজান সাহেবের লাশ বলে কথা। কারা তাকে খুন করেছে কিংবা এসব কাদের কাজ গ্রামের লোকেদের তা জানা নেই। চিত্রার বাড়ি শিমুলতলা। বাড়ির কাছ দিয়েই ঘোড়াউতরা নদী বয়ে গিয়েছে। চিত্রা মিজান সাহেবকে শেষবারের মতো দেখতে আসবে না তা কি কখনো হয়? শত হলেও তো মিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালো কারো আসল রূপ চিত্রার সম্মুখে উন্মোচন হতো না। ফারাজকে একবার বলা মাত্রই সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে। চিত্রা একবার দূর থেকে উকি মেরে দেখেছে। কাছে যাওয়ার সাহস তার হয়নি। ভয়ানক মৃত্যু। এমন মৃত্যু যেন শত্রুরও না হয়। জবাই করা লাশ। মাথা আর শরীর আলাদা হয়ে পড়ে আছে। জিহ্বা বেরিয়ে আছে, তাতে পেরাক গেঁথে দেওয়া হয়েছে। রাতে বোধহয় লাশ এখানে ফেলে রাখা হয়েছে, তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে। কি গন্ধ! চিত্রা শুধু দূর থেকে পা দুটো দেখতে পেয়েছে। তবে ফারাজের ভয়ের ডর নেই। সে একেবারে কাছে গিয়ে লাশটা দেখেছে। অনেকক্ষণ যাবৎ চেয়ে চেয়ে দেখেছে। অগ্র গিয়ে লাশ দেখেনি। তার নাকি এসব দেখলে খারাপ লাগে। রাতে অস্তিত্ববোধ হয়। ঘুম আসে না। তাই সে গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কি সব কথা বলছে। চিত্রার সেসব বিষয়ে আগ্রহ নেই। তবে এখন তার ভয় হচ্ছে। হুট করে খুনের পর খুন। এসবের অবসান কোথায়? এসব বন্ধ হবে কবে থেকে? শেষ থেকে। ফারাজ একবার দূর থেকে চিত্রার দিকে তাকালো। তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। চিত্রা অস্থির হয়ে উগ্রকে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে? ভাই এলেই রওনা হব। অগ্র আশ্বস্ত করল। চিত্রা অস্বস্তি বোধ করছে। অগ্র তা বুঝতে পেরে বলল, আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন। অথবা চলুন, ওই পাশে বসার জায়গা আছে। চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ল। অভ্রর সঙ্গে চলতে উদ্যত হল। ঠিক তখনই পেছনে থেকে এক বৃদ্ধা হুড়মুড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরল। কালুর বাপ, আমি আর এমন করুম নেভার। ইউ গো হাউস প্লিজ। অভ্র পুরোপুরি হতভম্ব। এই মহিলাকে কেন তাকে এমন করে ধরেছে? এই, ছাড়ুন। আমি কুদ্দুসের বাপ, কালু ফালুর কিছু না। বৃদ্ধা কান্না জুড়ে দিল। অভ্রর হাত আরো শক্ত করে ধরে বলল, লেটেল এরই করছি বইলাই কি ইউআরে হোমেনকে বিয়া কইরা কুদ্দুসের ফাদার হইয়া যাইবা। গো হাউজে। চারপাশের লোকজন হইচই শুনে তাদের দিকে তাকালো। কৌতূহলী দৃষ্টিতে অভ্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই। অভ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিত্রার দিকে তাকালো,
ভাবি, এই ইংলিশ পাগলের হাত থেকে আমাকে বাঁচান। চিত্রা হতভম্ব। এই বৃদ্ধা এমন করছে কেন? সে শান্তভাবে বলল, দাদু, নিশ্চয় আপনার ভুল হচ্ছে। বৃদ্ধা মুহূর্তেই ক্ষেপে উঠল। ভ্রু কুঁচকে চিত্রাকে ধমক দিল, সেটা স্টুপিড গার্ল। দিস ইজ মাই কালুর বাপ। ইউ দূরে গিয়া মর। কি একটা বিপদ! মানে দুনিয়ার সব বিপদ কি অভ্রর কাঁধেই ঝুলে। ফারাজ ভাই, হেল্প মি। পুলিশ বাঁচান আমাকে। আমার এখনো বিয়ে হয়নি। এই বুড়ি ছাড়। ছাড় কইলাম। ফারাজ আসার আগেই সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়। বৃদ্ধাকে পেছনে থেকে ধরে বলে, আরে দাদু বাড়ি চলো। কালুর বাপ বাড়িতে গেছে। জলদি চলো। অভ্র মেয়েটার দিকে তাকায়। মহিলার পেছনে থাকায় দেখতে পাচ্ছে না। মেয়েটার অন্যদিকে খেয়াল নেই। সে ব্যস্ত মহিলাটাকে নিয়ে। নো অ্যাডাই মাই কালুর ফাদার। আরে আপা, জলদি আপনার মেন্টাল দাদিকে আমার হাত ছাড়তে বলেন। আমার আবার 1 নম্বর ধরেছে। আসলে আমার দাদুর মাথায় একটু সমস্যা। যাকে না তাকে দেখলেই কালুর বাপ মনে করে। মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতেই অভ্র তার দিকে তাকায়। মেয়েটাও তার দিকে তাকায়। দুজনের চক্ষু চরকগাছ। উভয়ের মুখ থেকে একসঙ্গে বের হয়, শালা তুই। শালি চুন্নি। গাড়ির মধ্যে নীরবতা। কেবল সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা চিত্রার দৃষ্টিতে একঝাঁক নীরব অভিমান জমে আছে। ফারাজ তার পাশেই। সিগারেট ঠোঁটে রেখে নিষ্পৃহ ভঙ্গিতে সে চিত্রাকে বলল, আহারে, তোমার সেই না হওয়া কালো বুড়োর শোকে পাথর হয়ে গেছো দেখি। চুচেড। চিত্রা এক ছটকায় তার দিকে তাকালো। চোখে স্পষ্ট রাগ। এসব বলে মন করতে পারবেন না দারাজ এলাচি। এই বউ নাম নিয়ে ছিনিমিনি খেলবে না বলে দিচ্ছি। পাওয়ার পয়েন্টে গিয়ে লাগে কিন্তু। চেত্রা মুখ ভেঙচি কাটে। ফারাজ নির্বিকার। দোয়া উড়িয়ে গুনগুন করে সে গান ধরে। আদরে সোহাগে মনটা ভরে দিবরে। ভালোবাসো যদি আমারে। গান থামিয়ে জলদি জিহ্বা কাটে ফারাজ। ম্যাঙ্গোর নাতির সোহাইগার জ্বালায় গান গেয়েও শান্তি নাইবাল। চিত্রার বিরক্তি দ্বিগুণ বেড়ে গেল। সে জির গলায় বলল, ভালো মানুষ হতে এত কিসের জ্বালা? খোঁচাখুচি না করলে পেটের ভাত হজম হয় না। ফারাজ কাঁধ ঝাঁকাল। চিত্রার কথাগুলো তার কাছে একদম অর্থহীন। ভালো মানুষ তো ছোটকরা হয়। দেশে ভালো মানুষের দাম আছে। তুমি নিজে ভালো মানুষ বলো তো। তোমার না হওয়া কায়লা পাঠার মতো দেখতে বুড়োটা মরিচ কিনতে যে চলে গেল, কই এক ফোঁটা জল তো তোমার চোখ দিয়ে বেরোলো না। আমি তো আরো উব্রকে দিয়ে নতুন এক বক্স টিস্যু কিনে আনিয়েছিলাম। ধ্যাত টাকাটাই দিয়া পানি মে। চিত্রা তীব্র চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ এলাহি যে এত হিসেবে মানুষ জানতাম না তো। হৃদয় এত ছোট। ফারাজ আবারও হেসে বলল, হৃদয় আমার বিশাল বউ। তবে তোমার দেখার দৃষ্টি ছোট। তাই বিশালতা দেখতে পাও না। তুমি বউ ছোটলোকি কারবার করো। দিস ইজ নট ফেয়ার। চিত্রা ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করল। আচ্ছা, এত যে মানুষকে কিরমির কথা বলেন, আমার তো মনে হয় একগাদা আপনার পেছনেও আছে। ফারাজ মিটমিট করে হাসল। শুধু পেছনের কথা বলছো কেন? সামনেও দেখার মতো অনেক কিছুই আছে। চিত্রা সামনের সিটে বসে থাকা অভ্রর দিকে তাকালো। অভ্র কোনো ভ্রুক্ষেপ করল না। বরং হাত নাড়িয়ে বলল, আমি কানে শুনতে পাই না ভাবি। কিছু শুনিনি। আপনারা চালিয়ে যান। চিত্রার মেজাজ চড়ে গেল। এই লোককে ভালোবাসবে কিভাবে? এই লোকের মাথায় আসলেই গন্ডগোল আছে। সে রাগে নিজেকে ফারাজের থেকে আরো দূরে সরিয়ে জানালার দিকে গা ঘেঁষে বসল। ফারাজ আলতো করে চিত্রার ঘাড়ে হাত রাখল। এভাবে দূরে গিয়ে কি আমাকে নিজের কাছে আসার ইঙ্গিত দিচ্ছ? সাবধান বউ, ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু বিএমডাব্লিউ হোক বা ঠেলাগাড়ি কোনো কিছুই মানব না। আমি ফারাজ, সব জায়গাতেই সবকিছু করতে পারি। চিত্রার রাগ হয়। একে ভালোবাসবে কেমন করে? চিত্রা রাগে নিজেকে ফারাজের কাছ থেকে ছাড়িয়ে জানালার গা ঘেঁষে বসল। ফারাজ ঘাড়ে হাত বুলিয়ে বলল, দূরে গিয়ে আমাকে নিজের কাছে আসার জন্য ইঙ্গিত প্রদান করছো নাকি? দেখো বউ, ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু বিএমডাব্লিউ কিংবা ঠেলা গাড়ি মানব না। আমি ফারাজ সবখানেই সবকিছু করতে পারি। চিত্রা মুখ চেপে রাগে ফুসফুস করতে লাগল। ফারাজ তখন চোখ মেলে বলল, আরে বলি, কাছে আয়। আমি কাছে আসলে কিন্তু আজ গাড়িতেই কাঁদতে হবে। এই কালু কুদ্দুসের বাপ। কিছুটা পেছনে পাস করো তো। নতুন ছেলে পেলে কিছু লাগবে।
যাদের কাজ হবে ভোরে ট্রলার থেকে মাছ তোলা। এসব কাজের জন্য অল্প বয়সী ছেলে হলেই চলবে। কাজ তেমন একটা কঠিন নয়। এই তো ট্রলার থেকে 2 হাতে মাছ ছুঁড়ে ফেলবে পাড়ের চাতালে। রাজন, রোশান সকাল সকালই আজ হাঁটতেই চলে এসেছে। তাদের দেখতে আসা লোকের অভাব নেই। এর একটা কারণ আছে। এলাহি বাড়ির মানুষ দয়াশীল, অত্যন্ত ভালো মনের মানুষ। তাদের আগে পিছে থেকেও মানুষ উপরে উঠে গিয়েছে। যদিও রাজন কথায় কথায় একটু রেগে যায়, অশ্রাব্য ভাষায় বাপ মা তুলে গালাগাল দেয়, তবুও লোকের আপত্তি নেই। মন মেজাজ বেশি খারাপ থাকলে তো কখনো কখনো শটাস চরথাপ্পড়ও বসিয়ে দেয়। তবুও মানুষ তাকে ভালোবাসে। ওই যে টাকা পায় তো। মাছের আড়তটা আজকে জমজমাট। সদ্য ধরা মাছের কাঁচা গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। বিশাল এক চাতাল, চারপাশে পানিতে ভিজে থাকা কাঠের পাটাতন, যেখানে সারি সারি বাঁশের খাঁচা আর প্লাস্টিকের বাক্সে মাছ রাখা হয়। ট্রলারগুলোর নদীর খোলা জলে দুলতে দুলতে এসে ভিড়ছে পারে। মাঝি মাল্লারা কোমর পর্যন্ত পানি ভেঙে মাছ নামাচ্ছেন। আড়তের এক পাশে বসে আছেন পাইকাররা। মোটা গামছা কাঁধে ফেলে, হাতে লম্বা কাঠি নিয়ে মাছ দেখছেন। কেউ কেউ দরদাম করছে, কেউ বড় বড় ঝুড়িতে বরফের চাইয়ের নিচে মাছ সাজিয়ে নিচ্ছে। ছেলেপেলেরা চোখের পলকে ট্রলার থেকে মাছ তুলছে, মাটিতে সজোরে ছুঁড়ে দিচ্ছে। একটা চিৎকার ওঠে, এই যে, পাঙ্গাস মাছগুলো সরাও। আরেকজন বলে ওঠে, বড় মাছটা দে, ওটা আলাদা কর। লোকজন ব্যস্ত, কেউ টাকা গুনছে, কেউ হিসেব লিখছে খসখসে খাতায়। হালকা আলোয় মাছের উজ্জ্বল আঁশ চিকচিক করে, লালচে রক্ত আর বরফ গলে গলে চারপাশ ভিজে যাচ্ছে। আড়তের হিসাব নিকাশের দায়িত্ব মুশফিক রহমানের। এখানেই তার কর্মস্থল। প্রতিদিনের মতো আজও ব্যস্ত সে। রাজন এসে বসতেই মুশফিক এক কাপ চায়ের জন্য নির্দেশ দিলেন। চা খামু না? রাজন নির্লিপ্ততা কণ্ঠে বলল। কাম কেমন চলতাছে? মোটামুটি, মুশফিক সংক্ষেপে জবাব দিল। মোটামুটি কেন? মানুষ মাছ খাওয়া ছাইরা দিচ্ছে নাকি? রাজনের কণ্ঠে কৌতূহল। না ভাই, তেমন কিছু না। মাছের বাজার তো এমনই। ভালো মন্দ মিলিয়ে চলে। সব মিলায় আলহামদুলিল্লাহ। তবে ভাই, পদ্মার ইলিশ খাইছে। রাজন খানিকক্ষণ চুপ থেকে বলল, বড় 10টা ইলিশ বাড়িতে পাঠাইয়া দিস। আচ্ছা, ভাই। মুশফিক একটু ইতস্তত করে থামল, তারপর নিচু স্বরে বলল, ভাই। রাজন হাত তুলল। মিজান সাহেবের খবর জানি। তোর বলা লাগবে না। আর কে তারে টপকাইছে তাও জানি। তুই তোর কাজে যা। খাতায় যেন হিসাবের গরমিল না হয়। মুশফিক মাথা নাড়িয়ে চুপ করে গেল। রাজনের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। কারণ এই শহরের উত্থান পতন, হার জিত সবই তার জানা, সবই তার হাতের মুঠোয়। তাই এসব নিয়ে সে চিন্তা করে না। কিন্তু মিজানকে মারা ঠিক হয়নি। তার ঘাটতি পূরণ হবার নয়। বিছানায় শুয়ে পায়ের ওপর পা তুলে ফোন খাচ্ছে নিহান। ফারিয়া আজ একটা সুতির শাড়ি পরেছে। উজ্জ্বল গড়নের অধিকারীদের একটা সুবিধা আছে। যেই রঙই গায়ে জড়াক না কেন ফুটে ওঠে। এই যে পেয়ারা মাখা খাও। পেয়ারার প্লেটটা ফারিয়া নিহানের দিকে এগিয়ে দিতেই নিহান পূর্ণদৃষ্টি মেলে তাকায় ফারিয়ার চোখের দিকে। উঠে বসে পেয়ারার প্লেটটা হাত বাড়িয়ে টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ায়। ফারিয়াকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে এগিয়ে আসে তার দিকে। ফারিয়া একটু আগেই গোসল সেরে এসেছে। ভেজা গামছাটা খোপার মতো পেঁচিয়ে চুলে জড়ানো। তার গা থেকে স্নানের মৃদু সৌরভ ছড়াচ্ছে। নিহান ফারিয়ার কাছে এগিয়ে আসে। একদম কাছে এসে মুখ থুবড়ে পড়ে ফারিয়ার খোলা খাড়ের ওপর। উষ্ণ ঠোঁট ছুঁয়ে যায় সেখানে। তারপর আঙুল চালিয়ে খুলে ফেলে খোপা বাঁধা গামছাটা। ভেজা চুলের মধ্যে আঙুল বুলিয়ে দেয়। নিজের ওজন খানিকটা ফারিয়ার গায়ে ছেড়ে দিয়ে বলে, ফারু, তোমাকে দেখলে আমার ভেতরটা এমন অস্থির হয় কেন? মনে হয় এই যে প্রথমবার দেখলাম, প্রথমবার ছুঁলাম। কারণ তুমি যে আমাকে একটু বেশি ভালোবাসো। কিন্তু তোমার মতো করে এত গুছিয়ে তো আর বাঁচতে জানি না। তবুও তোমার অগোছালো ভালোবাসাগুলোই আমায় তৃপ্তি দেয়। নিহানের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হয়। তার আঙুল শরীর বুলাতে বুলাতে রহস্যের জালে হারিয়ে যায়। এই রহস্য ভালোবাসার। এই রহস্য উন্মোচন করতে নেই, করাও যায় না। কি করছেন কি? হিস। ফারাজ চিত্রাকে নিয়ে বাড়ি ফিরতেই নিরু ও রোমানা ঘর থেকে বেরিয়ে এল।
মোহনা ও নদীও নিচে নেমে এল তাদের দেখতে। চিত্রাকে দেখে নদী খুশি হলেও অন্যদের চোখে ঠিক কেমন অভিব্যক্তি তা বোঝা গেল না। তবে মিতালির মুখে খাঁটি আনন্দের ছাপ স্পষ্ট ছিল। ফারাজ তখনও বাইরে। চিত্রা অপেক্ষা না করেই বাড়ির ভেতরে ঢুকে গেল। হলরুমে তাকে ঘিরে ধরল সবাই। এতদিন পর ফিরে আসায় কেউ আন্তরিক উচ্ছ্বাস দেখালো, কেউ বা ভেতরে ভেতরে বিরক্তি চেপে রাখল। তোমাকে অনেক মিস করেছি, নদী আন্তরিক কণ্ঠে বলল। চিত্রা হাসল। আমিও ভাবি। দাওয়াত কেমন খেলে? চিত্রা উত্তর দিতে যাবে, ঠিক তখনই নীরু মাঝখান থেকে বলে উঠল, যেমন খাওয়ার তেমনই খেয়েছে হয়তো। তার কথায় এক মুহূর্ত নীরবতা নেমে এলো। নদী কিছু বলার জন্য মুখ খুলতেই রুমানা করা কণ্ঠে নীরুকে থামিয়ে দিল। নীরু, কার সঙ্গে কেমন কইরা কথা বলতে হয় সেইটা মনে হয় এখনো ঠিকমতো শিখস নাই। নীরু একটু কুণ্ঠিত স্বরে বলল, কিন্তু বড়মা। চিত্রা বিষয়টা আরো বড় হওয়ার আগে সামলে নিয়ে হাসিমুখে বলল, না না, দাওয়াত ভালোই ছিল। বাড়িতে গিয়ে বেশ ভালো লেগেছে। চিত্রা এক নজর মোহনার দিকে তাকায়। নীলচে ফিনফিনে শাড়ির আঁচলে মোড়ানো মোহনার শরীর, শাড়ির ফাঁক বলে তার ফর্সা কোমর স্পষ্ট দেখা যাচ্ছে। চিত্রা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। তবে মোহনার চোখে সে অবশ্যই ধরা পড়ে। মোহনা তার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, বাহ, দিন দিন তো আরো সুন্দর হয়ে যাচ্ছ দেখি। সৌন্দর্যের রহস্য কি? চিত্রা লজ্জায় পড়ে যায়। কি বলবে বুঝতে পারে না। সে মুখ খোলার আগে পেছনে থেকে ফারাজের কণ্ঠ ভেসে আসল। রাতে ফারাজ স্পেশাল পিরিতের তেল মাখে যে, তাই। এটাই বিবিজানের সৌন্দর্যের রহস্য। দয়া করে তেল চাহিয়া লজ্জা দিবেন না ভাবি। সবাই একসঙ্গে ফারাজের দিকে তাকায়। সকলের লজ্জায় পড়ে যায়। ফারাজের বুকের কাছে দুটো বোতাম খোলা। সাদা শার্ট পরহিত। তার লম্বা, চওড়া, আকর্ষণীয় দৈহিক গড়ন। চোখ ফেরানো মুশকিল। এমন পুরুষ নাকি বিয়ে করেছে হাঁটুর কাছে পড়ে থাকার এক বাচ্চা মেয়েকে। মোহনা ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলে। রুমানা বেগম ছেলের এই বেয়ারা আচরণে বিব্রত বোধ করেন। জলদি সেখানে থেকে সরে যান। এই ছেলে দুদিন পর নিজে বাচ্চার বাবা হবে অথচ এখনো এমন। আল্লাহ জানে ভবিষ্যতে এর কি হবে। না, এ ছেলে আর বদলাবে না। ফারাজের মাথা ভার হয়ে আছে। সারা সন্ধ্যা অফিসের কাজে ডুবে থাকার পর অবশেষে বাড়ি ফিরেছে সে। ক্লান্ত দেহ নিয়ে দরজার চৈকাট পেরিয়ে আসতেই চিত্রা মিতালিকে ফারাজের জন্য খাবার এক গ্লাস লেবুর শরবত রুমে দিয়ে যেতে বলল। তবে মিতালির এখনো কোনো খোঁজ নেই। ফারাজ কোনো বিরতি না নিয়ে সরাসরি গোসল সেরে সুলেমান এলাহির ঘরে চলে গেল। বাবার সঙ্গে তার কথা হয় কম। প্রয়োজনের বাইরে কোনো আলোচনাতেই সে স্বচ্ছন্দ নয়। এদিকে চিত্রা রুম থেকে বেরিয়ে একবার উপর থেকে অন্দরমহলের দিকে তাকালো। নিচতলায় শ্বশুর শাশুড়ির ঘর। আচমকাই নিচ থেকে ডাকে উঠল কেউ। আপা, নিচে নামেন। খালো আপনাকে ঘরে ডাকছে। মিতালির গলা। আসছি। সুলেমান এলাহির সামনে দাঁড়ালে চিত্রার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এক ধরনের সংকোচ, আবার এক ধরনের আশ্রয়ের অনুভূতিও। বাবা মা না থাকায় এই পরিবারই তার সেই শূন্যস্থান পূরণ করেছে। রুমানা প্রায়ই তার হয়ে কথা বলে। চিত্রার মনে হয়, যদি তার নিজের মা বেঁচে থাকতেন, তিনিও হয়তো এমনই করতেন। যেমন করে সুলেমান তাকে আম্মাজান বলে ডাকেন, হয়তো বাবাও বেঁচে থাকলে ঠিক এমন করে ডাকতেন। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে চেয়ে সিঁড়ি বেয়ে নামে। সিঁড়ি বেয়ে নামতে ভালোই লাগে। মজা পায় বেশ। তবে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় ফারাজের এলাহির কথা মনে পড়ে। কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার জন্য হলেও প্রতিটি মেয়ের একটা করে দারাজ ভাই থাকা দরকার। হঠাৎ করে চিত্রার সামনে এসে দাঁড়ালো কেউ। তাল সামলাতে না পেরে চিত্রা প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু তখনই তাড়াহুড়োয় একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেলল। ভুলবশত লোকটার নখ চিত্রার বাহুর মধ্যে গেঁথে গেল। চিত্রার মুখ থেকে একটা ভোঁতা শব্দ বেরিয়ে এলো। তবে দ্রুত সে নিজেকে সামলে সামনে তাকালো। একবার নিজের বাহুর দিকেও চোখ বুলিয়ে নিল। লোকটি তার বাহুর দিকে তাকিয়ে উদ্বেগপূর্ণ সুরে বলল, দেখি, লেগেছে তোমার? সরি, কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না আমার। প্লিজ আমায় ভুল বুঝো না। চিত্রা জোহানের দিকে তাকালো। কিছু বলার আগে নিজেকে শান্ত করে মনকে প্রশ্ন করল, সামান্যই তো লেগেছে। ইচ্ছে করে তো দেয়নি সে।
তবুও তার চোখ জুড়ে সৃষ্টি হওয়া এই ব্যাকুলতার কারণ কি? চিত্রাঙ্গনা। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে ফারাজ। হাত দুটো বুকের কাছে গুজে রেখেছে, কপালে গভীর ভাঁজ। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। একবার জোহানের দিকে তাকালো, তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল। জোহান কৌশলে হাসি বুলিয়ে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। চিত্রা নিচে নামতেই ফারাজ তার হাত আঁকড়ে ধরল। কণ্ঠে স্পষ্ট হতাশা। ঘোমটা কই? চিত্রা কিছু না বলে চুপচাপ আবার বড় করে ঘোমটা টেনে নিল। তারপর ফারাজের হাত ধরে সুলেমান এলাহির কক্ষে প্রবেশ করল। রুমানার সামনে পান সাজানো রয়েছে। ফারাজ চিত্রাকে নিয়ে ঘরে ঢুকতেই মিতালি ছুটে এল। উজ্জ্বল মুখে হাতে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলল, খালু, লেবুর শরবত। ফারাজ গ্লাসটা হাতে নিতেই মিতালির মুখে আফসোসের সুর। খালু, বাজারের লেবুর যা দাম, মানুষ খাইবটা কি? ফারাজ হেসে বলল, যেভাবে তুই আমার মাথা খাচ্ছিস, মানুষও তেমনি কারো না কারো মাথা খাবে। আর যদি লেবুর জন্য এতই আফসোস হয়, তাহলে আজ থেকে ভিম খাবি। শুনেছি ওতে নাকি 100 লেবুর শক্তি থাকে। মিতালি বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, হাঁচাই। ফারাজ ঠোঁটের কোণে হাসি টেনে জবাব দিল, না, মিছাই। রুমানা চিত্রাকে পাশে বসিয়ে পান মুখে দিয়ে প্রশ্ন করলেন, নাতি নাতনির মুখ কবে দেখব? চিত্রা এই প্রশ্নে বিব্রত বোধ করে। কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না। সুলেমান এলাহিও তার জবাবের অপেক্ষায় তাকিয়ে আছেন। তবে চিত্রাকে কিছু বলতে হলো না। ফারাজ পাশ থেকে বলে উঠল, এটা বাংলা সিনেমা পাওনি আম্মা, যে ডলাডলি করলেই বাচ্চা হয়ে যাবে। এখানে প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে। শুধু ডিভাইস কানেক্ট করলেই তো হয় না। রুমানা একেবারে চুপ হয়ে গেলেন। পরিস্থিতি হালকা করতে ফারাজ আবার বলল, চিন্তা নেই আম্মা, ভালো প্রোডাকশনই পাবে, নিশ্চিত থাকো। চিত্রা মনে মনে নিজেকে দোষারোপ করল। এই লোকের সঙ্গে আসা উচিত হয়নি। সে উঠে ফারাজের পাশে দাঁড়ায়। তবে তাদের মধ্যে এখনো দূরত্ব রয়ে গেছে। ফারাজ চিত্রাকে কাছে টানতে তার বাহুতে হাত রাখে। তখনই চিত্রার মুখ থেকে ব্যথায় মৃদু আহ শব্দ বেরিয়ে আসে। ফারাজ বাহুর দিকে তাকানোর আগেই চিত্রা আঁচল ফেলে জায়গাটা ঢেকে দেয়। ফারাজ তা উপেক্ষা করে বলে, আমার মাথা ধরেছে, ঘুমাতে গেলাম। সুলেমান এলাহি বললেন, চিত্রা, আরেকটু থাক। ফারাজ ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল, বউকার তোর, তাহলে আমার সঙ্গেই যাবে। তুমি নিজেরটা নিয়ে থাকো। ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বলে, অনেকদিন ধরে ব্যায়াম করি না, আজকে করতে হবে। যাও রুমে গিয়ে তৈরি হও প্রিয়। রাত নেমেছে নদীর ঘাটে। চারপাশে নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে ঢেউয়ের মৃদু শব্দ ভেসে আসছে। আকাশে অগুন্তি তারা জ্বলজ্বল করছে। মাঝে মধ্যে ভেসে আসছে কোনো নাম না জানা রাত পাখির ডাক। দূরে বেজেদের ঝুপড়িগুলোতে তেলের কুপির মৃদু আলো দুলছে বাতাসে। নদীর উপর সেই আলো প্রতিফলিত হয়ে এক অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করেছে। সোহান বসে আছে ঘাটের ধারে। গা এলিয়ে দিয়েছে একটা কাঠের নৌকার গায়ে। চোখে তার অনির্বচনীয়তা। হয়তো সে কিছু খুঁজছে, অথচ কি খুঁজছে তা নিজেও জানে না। রাতের নীরবতায় কখনো কখনো ঝুপড়ির দিক থেকে হাসির শব্দ ভেসে আসছে। বেজেদের কেউ হয়তো কোনো পুরনো গল্প বলছে, কেউ গানের সুর তুলছে। একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে থামে সোহানের সামনে। ছেলেটা বেজেদেরই এক সন্তান, গায়ে ছেঁড়া পাজামা, চোখে সরল কৌতূহল। তুমি এইখানে একা বইসা আছো কেন? সোহান ছেলেটার দিকে তাকিয়ে একটু হাসল। বলল, জানি না, হয়তো নদী আমারে ডাকতাছে। ছেলেটা বোঝে না, কিন্তু মাথা নাড়িয়ে আবার দৌড়ে চলে যায়। সোহান এ পাড়ার কেউ নয়, তবু তার কথায় এদের জীবন চলে। বিনা কারণেই সে এই বেদেদের দায়িত্ব নিয়েছে। কারো ছেলে মেয়েকে স্কুলে পাঠায়, কারো অভাবে পাশে দাঁড়ায়, কারো বিপদে দেয় মাথার ছায়া। কেন এসব করে সে নিজেও জানে না। হয়তো পাপের বোঝা কমানোর চেষ্টা, হয়তো নিজের ভেতরের অপরাধবোধকে চাপা দেওয়ার প্রয়াস। কেউ তাকে প্রশ্ন করে না, বেজেরা প্রশ্ন করা শেখেনি। এদের জীবন চলে নদীর স্রোতের মতো, যেমন আসে তেমনই বয়ে যায়। তবু সোভানের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করে তারা। ভাইজান আম্মায় আজকে কচুর মুখি দিয়া ইলিশ মাছের মাথা, লেজ রাঁধছে। ওই যে ওই দিন আপনি যেই মাছটা পাঠাইছিলেন না, ওইটার মাথা দিয়াই রাঁধছে। কয়ডা খায়া যান।
মেলাদিন হইল আমাগো লগে খান্না। আমেনার বয়স 16। এই পাড়াতেই থাকে। আমেনার বাসায় অসুস্থ মা ছাড়া কেউ নেই। সোহান যেদিন আমেনার কথা শুনেছিল সেদিন বেশ কিছুক্ষণ তাকিয়েছিল তার দিকে। পরক্ষণে আমেনাকে পড়ালেখা করাবে বলে সে সিদ্ধান্ত নেয়। আমেনার পরিবারের দায়িত্ব, তার মায়ের চিকিৎসার খরচ সোহান সে দেয়। একবার আমেনা সোহানকে বলেছিল, আমার তো ভাই নাই, তাই এত দুঃখ। সেদিন থেকেই সোহান আমেনার বড় ভাই হয়ে পাশে আছে। রাইতে খায়া জামুনি, আম্মার কাছে যাও, উনারে একা রাইখো না। আমেনা, আচ্ছা, বইলা নৌকার দিকে পা বাড়ায়। সিফাত সোহানের পাশেই দাঁড়িয়ে আছে। আমেনা চলে যেতেই সে বলল, ভাই, মিজান সাহেবরের উপরে পাঠাইয়া দিলেন, তাও আবার লাশ ওইখানে ফালাইছেন। এসব নিয়া তদন্ত হইব, সেইটা তো জানেন, তাই না? আমার কোনো চিন্তা নাই, মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন আছে। ফারাজ লাশ দেখতে অবশ্যই আইছে, তাই না? হ। মাগার মিজান সাহেব কিন্তু অনেক কাজের মানুষ আছিল, চিন্তিত কণ্ঠে বলল সিফাত। একজন মরলে হাজারজন আসে, আর ওই বুড়ার তো এমনিতেই বয়স হইয়া গেছিল। আমি না মারলেও মরতই। কেবল প্রশ্ন হইল, কার হাতে মরত? আর কার হাতে? ফারাজ এলাহির হাতে। এক মুহূর্ত চুপ থেকে বলল সিফাত। তারপর একটু থেমে যোগ করল, তবে আমার কেমন জানি অস্বস্তি লাগতাছে। উনার মতো মানুষ একটা মায়ের জন্য বিদেশ থাইকা চইলা আসতে পারে? জানি না, তবে এইটা জানি কিছু তো একটা ওই মায়ের মধ্যে আছে। এখন তো মিসেস এলাহির সঙ্গে আমার দেখা করবার জন্য অন্তর ছটফট করতাছে রে। দিলের ব্যথা বাড়তাছে সিফায়ততা। বাতাসের দাপটে বারান্দার সাদা পর্দাটা বেপরোয়া নর্তকীর মতো ছটফট করছে। বারবার আঘাত করে যাচ্ছে লোহার রেলিংয়ে। জানালার আধখোলা পাল্লাটা কাঁপতে কাঁপতে অদ্ভুত ছন্দে ঠোকাঠুকি করছে কাঠের ফ্রেমের সঙ্গে। যেন কারো দমবন্ধ করা আকুল আবেদন, খোলা রাখো, বন্ধ করো, আবার খোলা রাখো। দূর আকাশের কালো মেঘগুলো একত্র হয়ে ভারী হয়ে উঠেছে। বাতাসের ঘূর্ণি ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, শুকনো পাতাগুলো মাটির উপর নাচতে নাচতে ছুটে যাচ্ছে দূরে। গাছের পাতাগুলো একসঙ্গে ঝাঁকুনি খাচ্ছে। চিত্রা বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকায়। অনুভব করে সেই আগত বিসর্জনের ছন্দ, বৃষ্টির প্রথম ফোঁটার প্রতীক্ষা। গুমোট আকাশ থেকে ভেজা গন্ধ ভেসে আসছে। আবারও জানালার দরজা প্রচণ্ড শব্দে বাড়ি খায়, যেন শেষবারের মতো হুঁশিয়ারি দিচ্ছে, বৃষ্টি নামছে। আবার বৃষ্টি নামবে। মিতালি ভাত দিয়ে গিয়েছে, খাইয়ে দেব। ফারাজ কোনো জবাব দেয় না। মুখে বলেছে, মাথা ধরেছে, অথচ ল্যাপটপ কোলের ওপর নিয়ে একনাগাড়ে কাজ চালিয়ে যাচ্ছে। আঙুলগুলো এক মুহূর্তের জন্য থামছে না। জবাব দিচ্ছেন না কেন? উঠুন, আমি আগে মশারি টাঙ্গাই। চিত্রা ফারাজের দিকে এগিয়ে আসতেই হঠাৎ বজ্রপাত হয়। সঙ্গে প্রবল দমকা হাওয়া। বাতাসের ঝাপটায় তার বাহুর ওপর থেকে আঁচল সরে যায়, কিন্তু চিত্রার সে দিকে খেয়াল নেই। বারান্দায় কাপড় আছে, ভিজে যাবে। একটু নিয়ে আসবেন। এই ভয়ানক আবহাওয়ায় ওখানে যেতে ইচ্ছে করছে না। এমনিতেও সেদিন দুটো লাশ পাওয়া গেছে। ফারাজের চোখ অনেক আগেই ল্যাপটপের পর্দা ছাড়িয়ে চিত্রার দিকে চলে গেছে। তবে তার দৃষ্টি পড়েছে অন্যখানে। চিত্রার ডান বাহুতে ফর্সা, নরম চামড়ার ওপর নখের গভীর দাগ বসে আছে। কতটা শক্তি প্রয়োগ করলে এমন দাগ পড়ে? নখ গেঁথে গিয়ে রক্ত জমে। ফারাজ শুষ্ক গলায় ঢোক গিলে বলল, নিজের কাজ নিজে করো। চিত্রা থমকে যায়। ফারাজের এমন রুক্ষ স্বর সে আগে কখনো শোনেনি। ফারাজ তার সঙ্গে এমন করে কখনো কথা বলে না। দাঁড়িয়ে আছো কেন? যাও। চিত্রা চোখ সরু করে তাকায়। তারপর নিচু স্বরে বলে, আপনি দেখছি বহুরূপী। ফারাজ ফাঁকা হেসে উঠে। তুমিও বহুরূপী হয়ে দেখো। দেখবে, দুনিয়া তোমার কথায় নাচছে। শখ নেই। কিন্তু তুমি তো আগ থেকেই বহুরূপী মিসেস ফারাজ এলাহি। চিত্রা ভ্রু কুঁচকে তাকায়। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত দেরি না করে বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দায় পা রাখতেই বৃষ্টির প্রথম ফোঁটা গায়ে এসে পড়ে। চিত্রার বৃষ্টি ভালো লাগে। রাতের বেলা বজ্রপাত তাকে শিহরিত করে, তবুও বৃষ্টির প্রতি তার আকর্ষণ অমলিন। বৃষ্টি দেখলেই ছুঁতে ইচ্ছে করে। রেলিংয়ের বাইরে হাত বাড়াতেই বর্ষার নরম স্পর্শ তার আঙুল ছুঁয়ে যায়। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বারান্দার রশিতে টাঙানো কাপড় ভিজে যাবে, আর ভিজে যাবে সে নিজেও।
হঠাৎ আকাশ বিদীর্ণ করে নেমে আসে বিজলির ঝলকানি। এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে। আর সেই আলোয় তার দৃষ্টি আটকে যায় পুকুরটার দিকে। চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে দুটো নিথর দেহ। জলকাদায় মাখামাখি, নিস্তব্ধ, শূন্য দৃষ্টিতে লাশ দুটো তাকিয়ে আছে তার দিকে। কি ভয়ানক ভ্রম! চিত্রা প্রচণ্ড ভয় পেছনে সরে যায়, পিঠ গিয়ে থেকে প্রস্তরের মতো শক্ত একটি বুকে। এত ভয় কিসের? চিত্রা কোনো কথা না বলে ফারাজকে জড়িয়ে ধরে। চোখ মুখ খিচে ফারাজকে আঁকড়ে ধরে। চিত্রার হাতের মুঠোয় ফারাজের সাদা শার্টের অংশ। পরক্ষণেই ছিটকে এক পা পিছয়। ফারাজ গম্ভীর। কথা না বলে চিত্রাকে টেনে সে বুকে জড়িয়ে নেয়। নেশালো গলায় গান ধরে, কাছে এলে যাও দূরে সরে। কতদিন রাখবে আর একা করে মনে? টেনে নাও। বৃষ্টির ছিটকে আসা জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। দুটো দেহ আবারও ভিজে যায়। ঠান্ডায় চিত্রার ছোট্ট দেহ কাঁপছে। ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই। সে শক্ত করে চেপে ধরে চিত্রার ডান হাতের বাহু। ব্যথায় আবারও মৃদু আর্তনাদ গলা থেকে বেরিয়ে আসে চিত্রার। ফারাজ কথা না বলে ব্যথার জায়গায় ঠোঁট রাখে। তবে শীতল চুমুর মাধ্যমে পরশ ছোঁয়াতে নয়, বরং হিংস্রতা নিয়ে সেখানে দাগ বসাতে। চিত্রার চোখে আপনা আপনি জল চলে আসে। তবুও সে প্রতিবাদ করে না। ঠায় দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে জমা জল ফারাজ দেখেনি, দেখবেও না। জল তো বৃষ্টির ফোঁটায় মিশে যাচ্ছে। বৃষ্টি চিত্রার চোখের জলকে আড়াল করে দিচ্ছে বারবার। ফারাজের হাত চিত্রার শাড়ি ভেদ করে কোমর ছুঁয়ে যায়। চিত্রা অনুভব করে ফারাজের নিঃশ্বাস তার ঘাড়ে স্পর্শ করছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। ফারাজের হাত ধীরে ধীরে চিত্রার কোমর থেকে উপরে উঠে আসে। তার পিঠ বেয়ে ঘাড়ের কাছে পৌঁছায়। চিত্রা চোখ বন্ধ করে ফারাজের স্পর্শ অনুভব করে। হঠাৎ ফারাজ চিত্রার মুখের দিকে ঝুঁকে আসে। তার ঠোঁট চিত্রার ঠোঁটের কাছে এসে থেমে যায়। চিত্রা চোখ খুলে ফারাজের চোখের দিকে তাকায়। সেখানে এক অদ্ভুত আকর্ষণ দেখতে পায়। ফারাজ ধীরে ধীরে চিত্রার ঠোঁটে চুমু খায়। তাদের মধ্যে গভীর সম্পর্কের সূচনা হয়। আধো ভেজা শরীরেই ফারাজ চিত্রাকে কোলে তুলে নেয়। বারান্দা থেকে বেরিয়ে রুমে এনে বিছানায় শুয়ে দেয়। গায়ের পানিতে বিছানা ভিজে যাচ্ছে। তবুও কারো খেয়াল নেই সেদিকে। চিত্রার সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে ফারাজের কানে। ফারাজের তৃষ্ণার্ত ঠোঁট জোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দু জোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। চিত্রার বাধা দেওয়ার তাড়া নেই। তারাগুলো আজ কোথায় গুম হয়েছে? চিত্রা নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে ফারাজকে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বজ্রের শব্দে কেঁপে উঠে চিত্রা। ফারাজ তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে আবারও জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলে। হঠাৎ করে ফারাজ চিত্রার ওপর থেকে নিজের ভারী দেহটা উঠিয়ে নেয়। চিত্রার সাহস নেই নেশাভরা চোখের দিকে তাকানোর। সে তাকায় না। ফারাজ গা থেকে ভেজা শার্ট খুলে নিচে ছুঁড়ে ফেলে। পরনে এখন কেবল তার কালো ট্রাউজার। তাকাও, তাকাও আমার দিকে। চিত্রা তাকায়। ফারাজ চিত্রার হাত নিজের বুকের ওপর রাখে। চিত্রা ফারাজের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতেই ফারাজ তার হাত ধরে নেয়। সে চিত্রার ওপর ঝুঁকে পড়ে। সিউর তো? না হলেও আজকে ছাড়ছি না। চিত্রা জবাব দেয় না। ফারাজ গম্ভীর গলায় বলে। নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। আগুন সুন্দরী। ফারাজ আরেকবার চিত্রার বাহুর দিকে তাকায়। তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলে, তোমার এই নাম, এই শরীর, এই মন কেবলই আমার। এখানে অন্য পুরুষের প্রবেশ নিষিদ্ধ। যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে কসম বউ ধ্বংস করে ফেলব সব। আমাকে খুনি হওয়ার সুযোগ করে দিও না। ফারাজ ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। চিত্রা আবিষ্কার করল অন্যরকম ফারাজকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় খাড়ে এলোপাতারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হচ্ছে। যত্নে পরা শাড়িটা ফারাজ কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। দুটি দেহের সন্ধিক্ষণে ফারাজের বেপরোয়া ভাব বাড়তে থাকে। ক্রমশ বাড়তে থাকে। সকাল 8:30। ঘরের জানালা ফাঁকা থাকায় সোনালি রোদ্দুর এসে বিছানায় পড়েছে। উষ্ণ আলোর স্পর্শে চিত্রার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে শরীরের ওপর সাদা কম্বল টানা। একটু নড়েচড়ে পাশ ফেরার পরেই টের পায় বিছানার ওদিকটা ফাঁকা। ফারাজ নেই।
চিত্রার কপালে ভাঁজ পড়ে। এত সকালে তো তার ওঠার কথা নয়। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা নিশ্চিত হয় সে। হঠাৎ দেরি হয়ে যাওয়ার অনুভূতি তাকে তাড়াহুড়া করতে বাধ্য করে। দ্রুত উঠে চুল খোপা করে বাঁধে। তারপর চোখ যায় টেবিলের দিকে। সেখানে রাখা একটি লাল গোলাপ, পাশে একটি চিরকুট। চিত্রার ভ্রু কুঁচকে যায়। গোলাপটা নাকের কাছে নিয়ে শুকে। নরম একটা মন ভালো করার মতো গন্ধ। তারপর চিরকুটটা খুললে শুভ সকাল প্রিয় ফুল। চিত্রা মুচকি হাসে। সে ফুল? এই ফারাজটাও না? একটা আজব লোক। চিত্রা আড়ম্বর ভেঙে খাট থেকে নামতেই ঘরের দরজায় কেউ একজন কড়া নাড়ে। চিত্রা গা থেকে কম্বল সরিয়ে দেখে অবস্থা খুব একটা সুবিধার নয়। তাই সে জলদি ওয়াশরুমে যাবে বলে ঠিক করে। কিন্তু তার আগেই মিতালি রুমে ঢুকে যায়। চিত্রা ততক্ষণে গায়ে শাড়ি জড়িয়ে নিয়েছিল। আপা খালো আপনারে জলদি তৈয়ার হইতে কইছে। সারপ্রাইজ আছে আপনার জন্য। আমার জন্য? হ। আপনার কোনো সাহায্য লাগবো? দেন আমি সাহায্য করি। বিছানাটা গুছাইয়া দেই। ওহো, তুমি যেতে পারো। আচ্ছা। চিত্রা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। লজ্জায় তার মুখ লাল হয়ে আসে। ইসরে গলাটা দাগে জর্জরিত। এসব নিয়ে নিচে কি করে যাবে? মিতালি চলে যাওয়ার জন্য পা বাড়াতে চিত্রা তাকে ডাকে। সাহায্য করতে পারবে? ফারাজকে দিনের মধ্যে এক জরুরি কাজে ঢাকা যেতে হবে। সকাল সকাল সে হলরুমের সোফায় বসে ফাইল খাচ্ছে। পাশেই অভ্র, ক্লান্তিতে প্রায় আধমরা হয়ে পড়েছে। এতক্ষণ ধরে কাজ করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অথচ ফারাজের চোখে কোনো দয়া নেই। হলরুমের একপাশে রাজন আর রোশন বসে আছে। জোহান এখনো এসে পৌঁছায়নি। অভ্র একসময় আর সহ্য করতে না পেরে হতাশ স্বরে বলল, ভাই, আর কতক্ষণ কাজ করতে হবে? এটা বাসাবাড়ি, আপনার অফিস না। ফারাজ চোখ তুলল না, ফাইলের পাতা উল্টে যেতে যেতে সংযত কণ্ঠে বলল, ওহে কুদ্দুসের বাপ, আমি অন্ধ নই। আর আমার চোখ দুটো জনগণের ব্রেনের মতো পেছনে না। অভ্র আর সহ্য করতে পারল না। উঠে দাঁড়িয়ে বিরক্তির সঙ্গে বলল, তো উঠেন। আমি আর কাজ করতে পারবো না। ক্ষুধা লেগেছে। বাল ছাল না খেয়ে দেন আগে আপনার মাথাটা খাই। ফারাজ এবার ধীরেসুস্থে ফাইল বন্ধ করল। তারপর শান্ত গলায় বলল, সকাল সকাল মুখ খুলতে চাচ্ছি না, অভ্র। এমনিতেই ফারাজ এলাহির দোষ বেশি। কথায় আছে না, গুখায় সব মাছের আর দোষ পড়ে পাঙ্গাসের। বাড়ির বউয়েরা সকলে কাজে ব্যস্ত। রান্নাঘরে তো বেশ কয়েকজন কাজের মানুষ আছে, তবু রান্নার দায়িত্ব কাউকে দিতে পারেন না রুমানা। বাহিরের মানুষের হাতের রান্না খাওয়া তার পক্ষে একেবারেই সম্ভব নয়। চিত্রা সিঁড়ি দিয়ে মিতালির সঙ্গে নিচে নামছে। এত বড় ঘোমটা টেনেছে যে মুখটায় দেখা যাচ্ছে না। তবে শাড়ি সামলানো সে এখন মোটামুটি শিখে ফেলেছে, যদিও মাঝে মাঝে কষ্ট হয়। কিন্তু এ বাড়ির বিবাহিত নারীরা শাড়ি কেন পরে? শুধুই কি জমিদার বাড়ির বউ বলে? ফারিয়া নিহানের সঙ্গে রুম থেকে বের হওয়ার মুহূর্তে চিত্রাকে পেছনে থেকে ডাকল। ঠিক তখনই ফারাজের চোখ গিয়ে পড়ল সিঁড়ির দিকে। পাশে থাকা অভ্র তাকাল। যাক, ভাবি আসছে। অভ্র মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন অন্তত ভাবি পারে ভাইয়ের হাত থেকে তাকে বাঁচাতে। চিত্রা, উনি আমার স্বামী নিহান শেখ, ফারিয়া পরিচয় করিয়ে দিল। নিহান বিনয়ের সঙ্গে চিত্রাকে সালাম জানালো। ভাবির সঙ্গে হাত মেলানো কি ঠিক হবে? উনি আবার রাগ করবেন না তো? একটু দ্বিধাগ্রস্ত হয়েও সে হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই তার চোখ চলে গেল হলরুমের দিকে। চেয়ারে গা এলিয়ে বসে আছে ফারাজ এলাহি। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার দৃষ্টি। নিহানের বাড়ানো হাতের দিকে স্থির হয়ে আছে সেই তীক্ষ্ণ চাউনি, যেন এখনই সর্পের মতো গিলে ফেলবে। মুহূর্তেই নিহান হাত সরিয়ে নিল। তারপর ফারাজের দিকে তাকালো। ফারাজ একবার চোখ তুলে চাইল। ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি ফুটল। সে ঠান্ডা গলায় শুধু বলল, দ্যাটস মাই বয়। নিহান ঠিক বুঝতে পারল না ফারাজ কি বলল, কারণ সে সিঁড়ির ধারে আর ফারাজ হলরুমে। মাঝের দূরত্ব বেশ খানিকটা। তাছাড়া ফারাজ শুধু ঠোঁট নাড়িয়ে বলেছিল, তাই বোঝা কার্যত অসম্ভব। চিত্রা নিচে নেমেই সোজা রান্নাঘরে চলে গেল। নীর সেখানে দাঁড়িয়েছিল। মোহনা চিত্রাকে দেখেই বলে উঠল, বিয়ের প্রথম প্রথম একটু দাগ তো হবেই। এত লুকানোর কি আছে? কই, আমি তো এখনো লুকাই না। ভালোবাসা লুকিয়ে লাভ কি?
ভালোবাসার চেয়ে ভালোবাসা দেখানোতেই মজা বেশি। চিত্রা মোহনার কথার অর্থ বুঝতে পারল না। এর বাড়ির মানুষের বেশিরভাগ কথাই তার মাথার ওপর দিয়ে যায়। সে কিছু বলার আগেই নীরু পাশে এসে খোঁচা দিয়ে বলল, বুঝলেন না ভাবি, এত বড় ঘোমটা দিয়েছে যাতে সবার নজরে উনিই থাকেন। মোহনা বিরক্ত হল। এই মেয়েটার কথাবার্তা দিনকে দিন সীমা ছাড়াচ্ছে। যখন তখন চিত্রাকে খোঁচা মারা যেন তার স্বভাব হয়ে গেছে। অথচ সে কি এখনো ফারাজকে ঠিকমতো চিনে না? জেনে বুঝে আগুন নিয়ে খেলার কোনো মানে হয় না। পরিণামে তো শেষ পর্যন্ত সেই নারীকেই আগুনে পুড়ে ছাই হতে হয়। মোহনা শ্বাস ছাড়ল, মনে মনে শুধালো, পুরুষ হচ্ছে অঙ্গার, নারীর ধ্বংসমন্ত্র। কখনো বা কেড়ে নেয়, কখনো বা ষড়যন্ত্র। রান্নাঘর থেকে চিত্রা চায়ের ট্রে নিয়ে বের হয়। ট্রেতে সবার জন্য চা রাখা। চায়ের ভার সামলাতে গিয়ে মাথার কাপড় সামলানো কঠিন হয়ে পড়ছে। ফারাজ কাজ থামিয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে আছে নিজেও জানে না। এই ট্রে ওর হাতে কে দিল? হয়তো সেই প্রশ্নটাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। তবুও চুপচাপ বসে দেখছে সব। চিত্রা রাজনদের দিকে চা নিয়ে এগোতেই ফারাজ আর বসে থাকতে পারে না। দ্রুত উঠে চিত্রার আগে গিয়ে সোফায় বসল, পায়ের ওপর পা তুলে। ইতোমধ্যে সুলেমান এলাহি আর জুনায়েদ এলাহিও এসেছে। আসেনি শুধু জোহান। ওর এত দেরি হচ্ছে কেন? চিত্রা টেবিলের ওপর ট্রে রেখে প্রথম চায়ের কাপটা সুলেমান এলাহির দিকে এগিয়ে দিল। ঠিক তখনই অভ্র এসে বসল, সঙ্গে ছিল জোহান। চিত্রা একবার জোহানের দিকে তাকালো। তার ডান বাহুতে মোটা ব্যান্ডেজ বাঁধা। ভ্রু কুঁচকে সে কাপ হাতে তুলে নিল এবং পরের কাপটি জুনায়েদকে এগিয়ে দিল। ফারাজ কেবল চিত্রার দিকেই তাকিয়ে আছে, তার দৃষ্টি নিবন্ধ। চিত্রা যখন রাজনের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল, তখন সে সামান্য ঝুঁকল। সেই মুহূর্তে রাজনের চোখ পড়ল তার পেটের দিকে, যেখানে কাপড়ের ভাঁজ সরে গিয়ে একটুখানি ত্বক দৃশ্যমান হয়ে উঠেছে। তবে সেই দৃষ্টি এক মুহূর্ত স্থির হতে পারল না। তার আগেই চিত্রার হাত থেকে ফারাজ কাপটা কেড়ে নিয়ে বলল, এটা আমার হাতে দাও। আর যাও আমার জন্য কড়া করে এক কাপ ব্ল্যাক টি বানিয়ে আনো। চিত্রা আজকে ফারাজের হাবভাব কিছুই বুঝতে পারছে না। এই যে হঠাৎ লোকটা তার জন্য মহিয়া হয়ে ওঠে, হঠাৎ আবার তার ব্যবহার এমনভাবে বদলে যায় যেন সব কিছুই ছলনা, অভিনয়। এক মুহূর্ত দেরি না করে চিত্রা আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়। জুনায়েদ এতক্ষণ ছেলের হাতে ব্যান্ডেজ লক্ষ্য করেনি। চোখ পড়তেই তিনি বড় বড় করে তাকান। কিরে বাপ, হাতে কি হয়েছে? জোহান একটু চুপ থেকে বলে, বিপদ নিয়ে খেলি আব্বা, এসব আঘাত লাগা তো স্বাভাবিক। নিজের খেয়াল রাখবি না তাই বইলা। ভালো লাগছে না। আমি উঠলাম। জোহান জুনায়েদের কথা উপেক্ষা করে উঠে যায়। সুলেমান এলাহির সেদিকে পাত্তা নেই। সে নিজের মতো করে চা খাচ্ছে। আজকে অনেকদিন পর তারা সবাই একসঙ্গে। নিহান চায়ের কাপে পরোটা চুবিয়ে খেতে ভালোবাসে। সেই নিশ্চুপে বসে বসে গিলছে। রাজন সব সময় পকেট সিগারেট রাখে। ফারাজ চায়ের কাপে চুমুক বসিয়ে বলল, সিগারেট দেন ভাই। আমি আবার চা সিগারেট একসঙ্গে খাই। পাশ থেকে অভ্র হুট করে বলে উঠল, এতে ভালো বাথরুম হয়। ফারাজ পাশ ফিরে অভ্রর দিকে চাইতেন, সে চুপ হয়ে গেল। রাজন একটা সিগারেট এগিয়ে দিল ফারাজের দিকে। ফারাজ নিঃশব্দে সিগারেটটা নিয়ে লাইটার ছুঁয়ে ধরালো। এক গভীর টান দিয়ে গালভর্তি ধোয়া ছাড়ল রাজনের মুখের দিকে। তারপর ঠান্ডা গলায় বলল, আজকাল একটু এদিক ওদিক নজরটা বেশি যাচ্ছে না ভাই? রাজন কুঁচকে তাকালো, চোখে মুখে অবাক করা দৃষ্টি। নজর দেওয়ার মতো জিনিসের ওপর মানুষ তো নজর দিবই। ফারাজ একরাশ তাচ্ছিল্য নিয়ে বলল, কিন্তু আপনি তো পশু ভাই, আপনি কেন নজর দিবেন? রাজন থম মেরে গেল, সঙ্গে বাকিরাও। এই ফারাজ হঠাৎ এত বদলে গেল কেমন করে? বুঝলাম না ফারাজ, এইবার দেশে আসার পর তোর হইলটা কি? তুই তো এমন ছিলি না। তুই মায়া তোর মাথা খাইছে, বলল রোশান। ফারাজ গা ছমছমে এক শান্ত কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন বাই মায়া? শি ইজ মাই লিগালি ম্যারিড ওয়াইফ। শি ইজ মিসেস ফারাজ এলাহি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? টেল মি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই নো হাউ টু এক্সপ্লেইন। রোশান বিরক্তির সুরে বলল, কিন্তু তুই যা করতাছ তো ঠিক হইতাছে না। তুই তো নিজেও বিপদে পড়বি, আমাগরেও ফেলবি। তুই বাঘের মুখ থেকে শিকার থাবা দিছু তো।
আর এখন সেই শিকার নিয়ে আমাগো লগে ঝামেলা করতাছুত। আমি শিকারী ভাই, খাবার দেওয়া আমার ধর্ম। লিসেন, আমাকে আমার কাজ করতে দিন, আপনারা আপনাদেরটা করেন। আমার কাজে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করলে আমি একেবারে হাত ঢুকিয়ে দিব। আরেকটা কথা, আমি কিন্তু আঙুল ছুঁই না, গোটা হাতটাই ছিঁড়ে উপরে ফেলি। ভাই এমন করে কোনা, বুইলা গেলা। শেয়ারিং ইজ কেয়ারিং যে, শেয়ারিং ইজ মাই ফাক। এসব আমি বাল দিয়েও গুনি না। ভালো মানুষ হয়ে আছি, সেভাবেই থাকতে দেন। উঠলাম। কথা শেষ করেই সে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত নষ্ট না করে সোজা রুমের দিকে পা বাড়াল। ভেবেছিল চিত্রাকে আজকে একটা সারপ্রাইজ দিবে, তবে মুড নেই এখন। সিঁড়ির কাছে পৌঁছে পেছনে ফিরে কঠোর গলায় মিতালিকে বলল, তোর আপাকে বল রুমে আসতে, জলদি। অগ্র শুষ্ক গলায় ঢোক গিলে চায়ের কাপ নামিয়ে রাখল। ভাইয়ের মেজাজে বরফ থেরাপি দিতে হবে। সে জির পায়ে সিঁড়ির দিকে এগোল, কিন্তু হঠাৎ পেছনে থেকে কে যেন থপ করে ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। একটা কর্কশ আতঙ্কিত কণ্ঠ চিৎকার করে উঠল, কালুর বাপ হয়ার হুগুইং, প্লিজ আমারে ছাড়া নগুইং, বিকজ আই লাভিং। শাড়ি খুলল। চিত্রা কিছুটা অবাক হয়ে ওঠে। চোখে আঙুল দিয়ে প্রশ্ন জাগে, মানে? ফারাজ দাঁত পিষে বলল, বাংলা বুঝো না? তোমাকে না বলেছি শাড়ি শুধুমাত্র আমার সামনে পড়বে? কি চাও তুমি তোমার জন্য আমার হাত রক্তাক্ত হোক? ফারা। চিত্রাকে কথা বলার সুযোগ দেয় না ফারাজ। আলমারি খুলে নিঃশব্দে বের করল একখানা কালো রঙের কামিজ। নির্বিকার ভঙ্গিতে তা তার হাতে তুলে দিয়ে বলল, নাও বদলে ফেলো। চিত্রা হতবাক, এখানে? ফারাজ বিদ্রুপের সঙ্গে জিজ্ঞেস করল, কেন সমস্যা? লজ্জা করছে? নিচে যখন এতগুলো পরপুরুষকে পেট দেখাতে পেরেছ, তাহলে এখন স্বামীকে দেখাতে অসুবিধা কোথায়? চিত্রার কণ্ঠ কেঁপে উঠল, আপনার কি হয়েছে? এমন করছেন কেন? ফারাজ ক্ষিপ্ত হয়ে চিত্রার বাহু ধরে টেনে আনল নিজের কাছে, তার গাল চেপে ধরে নিঃশ্বাস চোখে বলল, ব্যাটির সহজ কথা বুঝো না, ইংরেজি মারতে হবে। শুনো চিত্রা, তুমি কেবল আমার। কেন বুঝো না বাল? অন্য কেউ তোমাকে দেখুক, তোমার দিকে খারাপ নজর দেখ, আমি সহ্য করতে পারি না। শিরায় শিরায় জ্বালা ধরে। আর তুমি বললি আগুনে ঘি ঢালো। মন তো চায় দেই দুইটা কানের নিচে লাগিয়ে। খালি আমার রক্তে মিশে গেছো দেখে ছাড় দিচ্ছি। দেখুন শান্ত হন। কি এমন করেছি? কারা নজর দিল? এই চুপ। প্রশ্ন শুনতে চাই না। জাস্ট যা বললাম তাই যেন হয়। ফার্দার আমার কথা অমান্য করলে তোমার সুন্দর পেটটায় সিগারেটের দাগ বসে যাবে। আগুনকে আগুনের ভয় দেখাচ্ছেন এলাহি? ঠোঁট বাঁকিয়ে ধীর কণ্ঠে বলল। ফারাজ একটু থেমে চোখের পাতা কুঁচকে গভীর দৃষ্টি মেলে বলল, বোকা মেয়ে। আগুনের ভয় কেন দেখাবো? মানলাম তুমি আগুন, তবে আমি তো নই। আমি হলাম উত্তাল সমুদ্র। আগুনকে ধ্বংসের ক্ষমতা নিয়ে আমার জন্ম। মাইন্ড ইট। বলেই সে চিত্রার বাহু ছেড়ে দিল। ওয়াইন কুলার খুলে বের করল মদের বোতল। ঢক ঢক করে কয়েক ঢোক গিলে ফেলল। তারপর তার গভীর দৃষ্টি চিত্রার ওপর স্থির রেখে বলল, আমি নাস্তা নিয়ে আসছি, খাইয়ে দিব আজ তোমাকে। ততক্ষণে বদলে নাও। চিত্রার মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। এ কেমন অদ্ভুত মানুষ! এ কেমন তার দ্বৈতসত্তা! এই তো একটু আগেও শক্ত কথা বলছিল, এখন আবার খাইয়ে দিবে বলছে। এই লোক নিজে খেতে পারে, হাত দিয়ে তো খেতে পারে না, অদ্ভুতভাবে খায়। অভ্যাস তো কি সব ইংরেজদের মতো চামচ দিয়ে খাওয়ার? চিত্রার চোখে এই তো জল চলে আসবে বলে, তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখে জল আসতে দিবে না সে। এতটাও ফুটবল নয় সে। কম্পিত গলায় সে কেবল জিজ্ঞেস করল, আপনি খাবেন না? খেয়েছেন? ফারাজ হেসে উঠল, ধীরচিত্তে শুধালো, কখন খেলাম? তৈরি হও, তোমার ক্লাস নেওয়া এখনো বাকি। ক্ষুধা তো আমি অবশ্যই মিটাবো বিবিজান। চিত্রা কামিজ পরে ওয়াশরুম থেকে বের হতেই নিচ থেকে আসা চেঁচামেচির শব্দে ঘাবড়ে যায়। এখন পর্যন্ত এমন চেঁচামেচি এই বাড়িতে কখনো হয়নি। চিত্রা রুম থেকে দৌড়ে বের হয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। নিচে উকি দিতেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে আসে। নিচে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। চিত্রা মাথায় কাপড় দিয়ে জলদি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। আয়শার গায়ে হাত রাখতেই মেয়েটা নিচু গলায় বলে উঠল, আপা মাফ করবেন, আজ কাজের প্রথম দিন ছিল।
এরই মাঝে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা বুঝতে পারিনি। চিন্তার কিছু নেই, আমি দাদিকে সামলাচ্ছি। আয়েশার পরিবারে তার দাদি ছাড়া কেউ নেই। সেদিন আশার পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে চিত্রার বেশ খারাপ লেগেছিল। তাছাড়া এই বাড়িতে কাজের মানুষের যদিও দরকার নেই, তবুও একটা কাজের দোহাইয়ে যদি কারোর জীবন চলে তাতে ক্ষতি কিসের। ফারাজকে রাজি করিয়ে চিত্রা এই বাড়িতেই আয়েশা আর তার দাদির থাকার ব্যবস্থা করে। আসলে পোড়ার বয়স হয়েছে তো তাই হুটহাট নাটকীয়তা ভর করে, তা না হলে এমনিতে সে ঠিকই আছে। তবে সমস্যা হুট করে কালুর মায়ের চরিত্রে ঢুকে যাওয়া, ভুলভাল ইংরেজি বলা, এসব সে কোথা থেকে শিখেছে আয়েশা তাও জানে না। তবে সে এটা ভালোই করেই ভালো একটা কাজের তার খুব দরকার। লোকের পকেট মেরে কয়দিনই বা চলা যায়। অন্তত একটা পার্মানেন্ট কাজ হলে, থাকার একটা জায়গা হলে, দাদুকে ভালো একটা ডাক্তার দেখানো যাবে। কোন সমস্যার কারণে দাদু এমন পাগলামি করে তাও জানা যাবে। আজকে নট ছাড়িং কালুর বাপ। ইউ নো গো অ্যানি জায়গা। আরে ছাড়ুন প্লিজ, আমার তো বিয়ে হয়নি। কালুর বাপ কেমন করে হলাম? মুইউ মিছা টপ করতাছ। প্লিজ কালুর বাপ গুহালজে। কালুর মিল্ক ফিনিশ। ছুহি কাঁদছে। মিল্ক বাই করতে হইব। ফারাজ এতক্ষণ দাঁড়িয়ে তামাশা উপভোগ করছিল। এবার হাসি চেপে বলল, আরে ওরে ছাড়ুন। ও কুদ্দুসের বাপ। ছাড়ুন বলছি। বৃদ্ধার সঙ্গে সঙ্গে খেপে গেল। চোখ রাঙিয়ে ফারাজের দিকে আঙুল তুলে বলল, হু আর ইউ ননসেন্স হেংরু বয়? হু আর ইউ টক করতাছ আওয়ার মাঝে? এই বাল মাথা গরম হয়ে যাচ্ছে। থামো বুড়ি এবার, বলল অব্র। ফারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। খুব কষ্ট করে হাসি আটকে রেখে তামাশা দেখছে। ইউ চেটাপ কালুর বাপ। টাল মি হুয়াই ইউ আঙ্গরি। বুড়ি তোমার চেটাপের গোষ্ঠী কিলায়। ছাড় কইলাম আমারে। শালি আয়সা তোর মেন্টাল তার ছিঁড়া দাদিকে সামলা। তোদের দুইটারে মেরে কিন্তু যমুনায় ভাসাবো। উদ্ধার কর আমাকে শালি ডাবচর। দেখ শালা তুই আমারে ডাবচর কইবি না। ইগোতে লাগে। মোমার গোয়ে লাগে বাল। এই ফারাজ ভাই এই চোরকে কেন ঘরে জায়গা দিছেন? এই শালি তো ছেঁচড়া পকেটমার। ঘরের জিনিসপত্র হিসাব করেন জলদি। একটা কমলেই বুঝবেন এই চুন্নি চুরি করে চোরা বাজারে সাপ্লাই করে দিয়েছে। এই ভাবি কাজটা ভালো করেননি আপনি। দুঃখে অঙ্গে অঙ্গে যন্ত্রণা করছে। সবার ধৈর্যের বাঁধ যখন ভাঙতে বসেছে, ঠিক তখনই ফারাজ গম্ভীর গর্জনে ধমক দিল, চুপ। শব্দটা বজ্রপাতের মতো পরল। মুহূর্তেই চারপাশ স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধার অদ্ভুত পাগলামিও নিমেষে উবে গেল। সে কয়েক মুহূর্ত চারপাশে তাকিয়ে ধীরে হাত ছেড়ে দিল। তারপর কুকড়ে গিয়ে লজ্জিত স্বরে বলল, মাফ করবেন, তবে আমি আপনারে এমন কইরা ধরছি কেন? অগ্র মুখ বাঁকিয়ে বলল, লাভিং করতে। ওইডা কি? আপনার জানার দরকার নেই। আপনি নিজের ঘরে যান, বিশ্রাম নেন। অভ্রর হয়ে ফারাজি জবাব দিয়ে দিল। আয়েশা তড়িঘড়ি করে দাদিকে নিয়ে চলে গেল। অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে কি এখন থেকে রোজ এসব সহ্য করতে হবে? অভ্র গলার শিরা টান করে বলল, বাপরে, বউ না থেকেও এত যন্ত্রণা, থাকলে না জানি কি হতো। মারিয়ার রান্নাঘরে একা। ঘরের শ্যাওলা ধরা দেয়ালে আঁচল ঠেকিয়ে ঘাম মুছে অস্ফুট স্বরে আপনমনে বকবক করে চলেছে। সংসারের প্রতি তার ক্ষোভ জমছে দিনকে দিন। ক্ষোভ থাকবেই না বা কেন? চিত্রা থাকাকালীন সব কাজ সেই করেছে, আর মারিয়া ও বাকিরা ছিল ভোগের আসনে। কিন্তু চিত্রা বিদায় নেওয়ার পর থেকে গোটা সংসারের বোঝা তার কাঁধে এসে পড়েছে। সোহাগের আচরণও ইদানিং রহস্যময় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে কোথায় যায়, কি করে, কারো জানা নেই। দিনে ফিরে আসে, ঘুমায়, আর বাজার সদাই করে। কথায় আছে, সংসারে যার স্বামীর আয় বেশি, তার সুখও বেশি। এখন মারিয়া এসব করাই গণ্ডায় উপলব্ধি করছে। মাহদি এক সামান্য মিলে কাজ করে, মাইনের অঙ্ক হাস্যকর রকমের কম। ফলে সংসারে তার গুরুত্ব ততটাই নগণ্য। আর মার্জিয়া, সদ্য বিবাহিত এক নববধূকে নিয়ে আহ্লাদের শেষ নেই তার। সারা জীবন মারিয়ার পাশে থেকেও এক নবাগত নারীর স্নেহে সে ইদানিং মহাবিষ্ট হয়ে পড়েছে। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আঁচল দিয়ে ঘাম মুছতে যায়। এমন সময় হঠাৎ পেছনে থেকে একজোড়া বাহু তাকে জড়িয়ে ধরে। আতঙ্কে তার বুক ধপ করে ওঠে। চিৎকার করতে যাবে এমন সময় শক্ত একটি হাত তার মুখ চেপে ধরে। মারিয়ার মুখ থেকে গোমানির শব্দ বেরোয়।
এক ঝটকায় ঘাড় ফিরিয়ে তাকাতেই চোখ বিস্ফারিত হয়ে যায়। এমন করে চেঁচাও কেন? মাহদি মার্জিয়ার মুখ থেকে হাত সরিয়ে নেয়। পীড়িত দেখাইতে আইসো? এগলা ভালো লাগে না। কেন যে করো? মাহদির কণ্ঠ নির্বিকার, পেটে হহুত ক্ষুধা। রান্দা হইছে? হইলে খাওন দাও। হয় নাই। শাক বসাইছি কেবল। এক হাতে মানুষ কত কি করে। জান্নাতরে তো আম্মা কামি করতে দেয় না। মাহদি মার্জিয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, সব ছাইরা তুমি আমার কাছে আসছো, তবুও তোমারে আমি সুখ দিতে পারলাম না। স্বামীর কণ্ঠস্বর বদলে যায়। সেই কণ্ঠস্বর শুনে মারিয়া বিচলিত হয়ে তার দিকে চেয়ে বলল, এইভাবে কেন বলতাছ? মাহদি চোখ নামিয়ে নেয়। জানো মারিয়া, মানুষ যখন অভাবে পড়ে, তখন তার ভালো মন্দের বোধ লুপ্ত হয়। সে বুঝতে পারে না কোথায় পা দিচ্ছে, কার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মাথা ঠিক থাকে না, লোভ তারে অন্ধ করে ফেলে। কিন্তু একদিন হুট কইরাই সে অনেক টাকার মালিক হয়ে যায়। মারিয়া চোখ কুচকে তাকায়, এসব কি যে কও? মাহদি ধীর পায়ে এগিয়ে আসে। তার কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে, তোমারে আমি সব দিমু মারিয়া, রানী কইরা রাখমু। সেই দিন বেশি দেরিতে নাই। মারিয়া ধীরে ধীরে মাথা রাখে স্বামীর বুকে। কিন্তু কেন জানি বুকের গভীরে এক আশঙ্কা ঘনায়মান হয়ে উঠেছে। তার ভয় হচ্ছে, খুব ভয়। দুপুর গড়িয়ে বিকেল। ফারাজ এই সময়ের পুরোটাই নিচেই কাটিয়েছে। উপরে ওঠার প্রয়োজন অনুভব করেনি। চিত্রাকে খাবার খাইয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সে তা করেনি। সকালবেলার দৃশ্য বারবার তার মনের আয়নায় ভেসে উঠছিল। সেই অস্বস্তি ও ক্রোধ থেকে নিজেকে মুক্ত রাখতে সে সারাদিন হলরুমে বসেই কাজে নিমগ্ন ছিল। মিতালিকে দিয়ে সে চিত্রার রুমে নাস্তা পাঠিয়েছিল, কিন্তু চিত্রা একবারের জন্য নিচে নামেনি। এমনকি ফারাজ কি করছে, কোথায় আছে তা জানার বিন্দুমাত্র কৌতূহলও প্রকাশ করেনি। তার এই নির্লিপ্ততা, এই উদাসীনতা প্রমাণ করে কতটা বেঈমান সে। তবে আশ্চর্যের বিষয়, এখন আর ফারাজের মনে কোনো ক্রোধ নেই। মন হালকা হতেই সে কিচেনে যায়। আজ সে নিজ হাতে রান্না করবে চিত্রার জন্য। বিদেশি খাবার, ডেনমার্কের পরিচিত একটা স্যুপ। নাম ব্রোনসাক স্যুপে। রান্নাঘর থেকে বাকিদের বের করে দিয়েছে ফারাজ। শুধু নীলকে নিজের পাশে রেখেছে। তবে মিতালি মাঝে মাঝেই উকি দিচ্ছে রান্নাঘরের ফাঁক দিয়ে। নীলকে তার একদমই সুবিধার মনে হচ্ছে না। যদি সে খালুর সঙ্গে অতিরিক্ত সখ্যতা গড়ে তোলে, যদি অনাহূত ঘনিষ্ঠতা তৈরি হয়, তাহলে চিত্রা আপার কি হবে? না, তাকে পাহারা দিতে হবে, কড়া পাহারা। অভ্রও তার পেছনে উকি দিচ্ছে, সেও এই ঘটনা নিবিড় পর্যবেক্ষণে রাখছে। এমন সময় হঠাৎ অভ্র গরম নিঃশ্বাস অনুভব করে কানের পাশে। শিউরে উঠে পেছনে তাকাতেই দেখে আয়শা তার ঘাড়ের কাছে মুখ এনে রান্নাঘরের ভেতরে উকি দেওয়ার চেষ্টা করছে। অভ্র দাঁত পিষে বলল, এই বাল, আমার পেছনে কি? দূরে গিয়ে মর। কাছে মরতে লেমন ফ্লেভারের গন্ধ বেরোবে। তুই শালা দূরে যা। দেখতাছিস না ফারাজ সাহেবের ওপর নজর রাখতাছি। কেন রে, তোর এত নজর কেন রাখতে হবে না? আমি কি মরে গেছি? গোয়ালি, তুই গিয়ে গুড়ের ব্যবসা কর। এখানে তোর কাজ নেই। যাও ভাগ। সঙ্গে তোরে নিয়ে যাবো। মারা খা। তুই খা। বাল, তুই একটা মাল। আসো শালি, বাথরুম থেকে তোমারে একেবারে মাল উঠাইয়া খাওয়ায়। খাচ্চর ডাব চর। চলবে।